নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিদ্যাপতি ও বাংলা সাহিত্যকে নিয়ে। যারা আমরা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, অনেক সময় সে এক্সামগুলোতে বাংলা বিষয়টি থাকে, আর সেখান থেকে বাংলার বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে বিদ্যাপতিকে নিয়ে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, তাকে সামনে রেখে আজকের ক্লাসে আলোচনাটি করা হবে। তো এই জন্যই বিদ্যাপতির বাংলা সাহিত্যের যে বিষয়গুলিকে নিয়ে আমরা জানব, সেটা হচ্ছে বিদ্যাপতি এবং বাঙালি মানস, বিদ্যাপতির কাল নির্ণয়, সমস্যা এবং তার সমাধান, বিদ্যাপতির ধর্ম, এক সাহিত্যিক বিতর্ক, বিদ্যাপতির কবি প্রতিভা, বিদ্যাপতির রাধা মানবীয় প্রেম ও ক্রমবিকাশ এবং ব্রজবলি ও বিদ্যাপতি। তো এই বিষয়গুলো থেকে মূলত কোশ্চেন এসেছে গত কয়েকটি বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বাংলা বিষয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। বিদ্যাপতির বাঙালি মানস, এক ঐতিহাসিক যোগাযোগ। প্রথম পয়েন্টটি হচ্ছে এক আশ্চর্য প্যারাডক্স। আজ আমরা এমন একজন কবির কথা আলোচনা করব, যিনি জাতিতে বাঙালি ছিলেন না, ভাষাও পুরোপুরি বাঙালি ছিলেন না, অথচ বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে বাদ দিয়ে এক পাও এগোনো সম্ভব নয়। তিনি হলেন বিদ্যাপতি। সাহিত্যের ইতিহাসে একটি চমৎকার তুলনা দেখতে পাওয়া যায়। কাদের মধ্যে? জয়দেব এবং বিদ্যাপতির মধ্যে। জয়দেব নিয়ে কি বলা হয়ে থাকে না, বাঙালি কবি হয়েও তিনি সর্বভারতীয় স্তরে জনপ্রিয়তা পেয়েছেন। ঠিক তেমনি অবাঙালি হয়েও বাঙালি সমাজে ঘরের মানুষের মতো সমাদর পেয়েছেন বিদ্যাপতি। পরের পয়েন্টটি নিয়ে আলোচনা করব, বিদ্যাপতি এবং বাঙালির আত্মিক যোগ। বিদ্যাপতি ছিলেন মিথিলার অধিবাসী, অথচ আশ্চর্যের বিষয় হল মিথিলাবাসী হওয়ার পরেও বাঙালিরাই প্রথম তার পদগুলিকে সংগ্রহ করে তার কবিকর্মকে অমর করে রেখেছিলেন। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যাপতির পদের রস আস্বাদন করতেন। মহাপ্রভুর ভাবাবেগ থেকেই পরবর্তীকালে বাঙালি বৈষ্ণব সমাজ বিদ্যাপতিকে আপন করে নেন। চৈতন্যদেব থেকে শুরু করে আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সকলেই বিদ্যাপতির সাথে এক নিগুড় আত্মিক যোগ অনুভব করেছেন। রবীন্দ্রনাথ তাকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলে সম্মানও দিয়েছেন, যদিও বিদ্যাপতি অবাঙালি। বাঙালি সমাজ বিদ্যাপতিকে এতটাই আপন করে রেখেছিলেন, তাকে বিভিন্ন বিশেষণে ভূষিত করা হয়। পরীক্ষার জন্য এই উপাধিগুলি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মৈথিল কোকিল, কবি কুলচন্দ, রসিক সভাভূষণ সুখকন্দ, রসধাম, কবিপতি, কবি সার্বভৌম। এই উপাধিগুলি বাঙালিরা বিদ্যাপতিকে দিয়েছিলেন। এরপর আমরা 4 নম্বর পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাঙালিতে সংরক্ষণ, যেটি পদাবলী সংরক্ষণ এবং সংগ্রহ করা হয়েছিল। বাংলা সাহিত্যে বিদ্যাপতির পদগুলি কিভাবে টিকে রইল, এর উত্তর হল বৈষ্ণব সংকলন গ্রন্থসমূহ। পঞ্চদশ শতক থেকে বৈষ্ণব ভক্তরা তার রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো সংকলন করতে শুরু করেন। প্রধান প্রধান সংকলন গ্রন্থগুলি হল ফণদা গীত চিন্তামণি, পদামৃত সমুদ্র, পদকল্পতরু। এই গ্রন্থগুলিতে বিদ্যাপতির পদ অন্তর্ভুক্ত হওয়ার ফলেই বৈষ্ণব ও অবৈষ্ণব সকল বাঙালি পাঠকের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাহলে 5 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক ভ্রান্তি ও সত্য উদ্ঘাটন, এই বিষয়টি নিয়ে আমরা এখন জানব। না, বিদ্যাপতিকে নিয়ে কি ভ্রান্ত ধারণা বাঙালি সমাজে রয়েছিল এবং কি জানা গেল। সবচেয়ে মজার এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো 19 শতকের আগে পর্যন্ত বাঙালিরা জানতই না যে বিদ্যাপতি বাঙালি নন। এই ভ্রান্ত ধারণা ভাঙল কিভাবে? না, এই টেবিলটি লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। 1875 সাল, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় গবেষক, তিনি কি করেন? তিনি দারাভাঙা ভ্রমণ করে তথ্য সংগ্রহ করেন এবং বঙ্গদর্শন পত্রিকায় বিদ্যাপতি শীর্ষক প্রবন্ধে প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন, তিনি মিথিলা রাজা শিব সিংহের সভাকবি ছিলেন।
খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে বিদ্যাপতি কার সভাকবি ছিলেন। এরপর একই সাল 1875 গবেষক জন বিমস তিনি কি লেখেন না তিনি ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি পত্রিকায় অন দ্য এজ অ্যান্ড কান্ট্রি অফ বিদ্যাপতি প্রবন্ধে রাজকৃষ্ণবাবুর তথ্যকে সমর্থন করেন এবং বিদ্যাপতিকে মিথিলার কবি হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর আসে 1881 সাল গবেষককে জর্জ গ্রেয়ারসন তিনি খাস মিথিলা থেকে বিদ্যাপতির 82টি পদ সংগ্রহ করেছিলেন এবং অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অফ নর্থ বিহার গ্রন্থে প্রকাশ করেন এই বিষয়টি। তাহলে সব শেষে বিদ্যাপতি ও বাঙালি মানুষ এক ঐতিহাসিক যোগাযোগ এই পয়েন্টটিকে ডিসকাস করতে গিয়ে উপসংহারে কি বলা যায় না গবেষণার ফলে প্রমাণিত হলো বিদ্যাপতি বাংলার নন, তিনি মিথিলার। তিনি ভৌগোলিকভাবে বাংলার আকাশ থেকে মিথিলার আকাশে সরে গেলেন, কিন্তু ততদিনে তিনি ব্রজবুলি ভাষা এবং তার অসামান্য কবি শক্তির গুণে বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। এই আসন আজও অক্ষুণ্ণ এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিষয়গুলি কোনগুলি না বিদ্যাপতির জন্মস্থান কোথায়, তিনি কার সভাকবি ছিলেন, বাঙালির ভ্রান্তি নিরসনকারী প্রথম গবেষক কে, কত সালে তা প্রমাণ করেন তিনি যে মিথিলার কবি হলেন বিদ্যাপতি, গ্রিয়ারসনের অবদান কি আছে, জনস বিম বিদ্যাপতি সম্পর্কে কি উল্লেখ করে গেছেন, এবং উল্লেখযোগ্য সংকলন হচ্ছে পদকল্পতরু এবং ক্ষণদা গীত চিন্তামণি এই সময় করা হয়েছিল। এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য উল্লেখযোগ্য বিষয়। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বিদ্যাপতির কাল নির্ণয়, সমস্যা এবং সমাধান। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাপতির আবির্ভাব এবং জীবনকালকে নিয়ে। বিদ্যাপতির কাল নির্ণয়, সমস্যা ও সমাধান। মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে কবিদের সঠিক জন্ম মৃত্যু সাল জানা প্রায়শই কঠিন হয়ে পড়ে। বিদ্যাপতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তার আবির্ভাবকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে প্রচুর গবেষণা হলেও কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ও সাল নিঃসংশয়ভাবে জানা যায়নি। তবে হতাশ হওয়ার কিছু নেই। বিদ্যাপতি যেহেতু মিথিলার রাজবংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তাই মিথিলার রাজাদের রাজত্বকাল এবং সমসাময়িক ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ করে আমরা একটা নির্ভরযোগ্য সময়সীমা বা টাইম ফ্রেম তৈরি করতে পারি। বিদ্যাপতির সময়কাল নির্ধারণের জন্য গবেষকেরা প্রধানত 3টি উৎসের উপর নির্ভর করেন। প্রথম উৎসটি কি মিথিলা রাজবংশের ইতিহাস, যাদের সভায় তিনি ছিলেন। দ্বিতীয় উৎসটি কি বিদ্যাপতির নিজের লেখা গ্রন্থ সংস্কৃত অবহট্ট ও মৈথিলি পদাবলী। তৃতীয়ত হচ্ছে সমসাময়িক মুসলমান শাসকদের উল্লেখ। এখন আমরা এই 3টি প্রধান প্রমাণের ভিত্তিতে সময়কালটি বিশ্লেষণ করব। প্রথম প্রমাণ দেখো, রায় নসরত শাহের উল্লেখ, যেটির সময় হচ্ছে 14 শতাব্দীর শেষ ভাগ। বিদ্যাপতির একটি পদে, যেটি নগেন্দ্রনাথ গুপ্ত সংকলিত 34 নম্বর পদ, নগেন্দ্রনাথ গুপ্ত ইনার সংকলিত 34 সংখ্যক পদ। বিদ্যাপতির একটি পদে একজন মুসলিম শাসকের নাম পাওয়া যায়। পদটি কেমন না কবি শেখর ভন অপরূপ রূপ দেখি, রায়ে নসরত সায় ভজলি কমল মুখী। এখানে ঐতিহাসিক তথ্যটি কি না এখানে রায় নসরত শাহ বলতে জৌনপুরের সুলতান নসরত শাহকে বোঝানো হয়েছে। সময়কাল কখন, নসরত শাহ 1394 খ্রিস্টাব্দে জৌনপুর অধিকার করেন এবং 1399 খ্রিস্টাব্দে মারা যান। তাহলে সিদ্ধান্তে কি আসা যায়
যেহেতু বিদ্যাপতি নসরত শাহের প্রশংসা করে পদ লিখেছেন, তাই বলা যায় 1394 থেকে 1399 খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যাপতি একজন পরিণত কবি ছিলেন, অর্থাৎ তিনি চতুর্দশ শতকের শেষ ভাগে বর্তমান ছিলেন। দ্বিতীয় প্রমাণ কীর্তিসিংহ ও কীর্তিলতা, যেটি পঞ্চদশ শতকের শুরু। বিদ্যাপতি তার অবহট্ট ভাষায় রচিত কাব্য কীর্তিলতাতে রাজা কীর্তিসিংহের বীরত্বগাথা বর্ণনা করেছে। ঘটনা কি? মিথিলার রাজা গণেশ্বরকে হত্যা করেন আসলাম বা অসলান নামক এক জবন মুসলিম শাসক। গণেশ্বরের পুত্র কীর্তিসিংহ সেই আসলামের হাত থেকে পৃথ্বীরাজ্য উদ্ধার করেন। এটিই কীর্তিলতা কাব্যের বিষয়বস্তু। সময়কাল রাজা কীর্তিসিংহের রাজত্বকাল আনুমানিক 1402 খ্রিস্টাব্দ থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? না, কীর্তিলতা কাব্যটি 1402 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো সময়ে রচিত। এটি প্রমাণ করে পঞ্চদশ শতকের প্রথম দশকেও কবি সাহিত্য সৃষ্টিতে সক্রিয় ছিলেন, অর্থাৎ আর্লি 15th সেঞ্চুরি। এরপরে আমরা আলোচনা করব ভাগবতের প্রতিলিপি ও পুঁথির পুস্পিকা, যেটি সবচেয়ে সর্বাধিক নির্ভরযোগ্য দলিল। পুঁথি কোনটি? শ্রীমদ্ ভাগবত, স্থান রাজবৌনিলি গ্রাম। পুস্পিকার লিপি কি ছিল? না না শুভমস্তু সর্বার্থ গতা সংখ্যা লং সং 309 শ্রাবণ সুধি 15 কুজে রাজবৌনলি গ্রামে শ্রী বিদ্যাপতি লিপিরিয়মিতি। সাল গণনা এখানে লং সং বা লক্ষণ সংবতের উল্লেখ রয়েছে। 309 লক্ষণ সংবতকে খ্রিস্টাব্দে রূপান্তর করলে পাওয়া যায় 1428 খ্রিস্টাব্দ। মতান্তরে 1428-29 খ্রিস্টাব্দ ধরা হয়ে থাকে। সিদ্ধান্ত: 1428 খ্রিস্টাব্দে কবি রাজবৌনলি গ্রামে বসে ভাগবত নকল করেছিলেন, অর্থাৎ পঞ্চদশ শতকের তৃতীয় দশকেও তিনি জীবিত ও কর্মক্ষম ছিলেন। এখানে একটা আমরা বিষয় পাচ্ছি, লং সং 309। এই বিষয়টা কি? লং সঙ্গের পূর্ণ রূপ হল লক্ষণ সংবত বা লক্ষণাব্দ। এটি প্রাচীন বাংলা ও মিথিলা অঞ্চলে প্রচলিত একটি বিশেষ সাল বা অব্দ গণনার পদ্ধতি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিষয়টি সম্পর্কে যে তথ্যগুলি জানা প্রয়োজন সেগুলো হচ্ছে: বাংলার সেন বংশের শেষ শক্তিশালী রাজা লক্ষণ সেনের নাম অনুসারে এই অব্দ বা সাল গণনা শুরু হয়। ঐতিহাসিকদের মতে রাজা লক্ষণ সেনের সিংহাসন আরোহণের সময় বা তার রাজত্বকালের কোনো বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে সূচনা হয়েছিল। খ্রিস্টাব্দের সঙ্গে এটি কি সম্পর্ক রয়েছে? লং সং থেকে বর্তমান ইংরেজি সাল বের করার একটি সাধারণ নিয়ম আছে, তবে মিথিলা এবং বাংলায় এই গণনার সামান্য পার্থক্য দেখা যায়। মিথিলার পঞ্জিকা অনুযায়ী লক্ষণ সংবতের সূচনা ধরা হয় 1119 খ্রিস্টাব্দ। তাই লং সংকে খ্রিস্টাব্দে রূপান্তর করার সূত্রটি হল লং সং যুক্ত 1119 সমান খ্রিস্টাব্দ। তাহলে আগের লেকচারে আমরা যে তথ্যটি পেয়েছিলাম সেটি মিলিয়ে নেওয়া যাক। বিদ্যাপতির হাতে লেখা ভাগবতের পুঁথিতে তারিখ ছিল লং সং 309। সূত্র অনুযায়ী 309 যুক্ত 1119 সমান 1428 খ্রিস্টাব্দ। এইভাবেই ঐতিহাসিকরা লং সং 309 দেখে নিশ্চিত হয়েছেন যে 1428 সালে বিদ্যাপতি জীবিত ছিলেন এবং রাজবৌনলি গ্রামে অবস্থান করেছিলেন। তাই সংক্ষেপে লং সং হল রাজা লক্ষণ সেনের নামে প্রচলিত একটি ক্যালেন্ডার বা সাল, যা মধ্যযুগের বাংলা ও মিথিলার ইতিহাস এবং পুঁথিপত্র বিচার করতে
ব্যবহার হয়। তাহলে চূড়ান্ত সিদ্ধান্তে আমরা কি বলবো, যে তিনটি ঐতিহাসিক প্রমাণকে, যেটা 1394, 1402 থেকে 1410 এবং 1428 এক সূত্রে গাঁথলে আমরা বিদ্যাপতির আবির্ভাব সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে পারি। আবির্ভাব চতুর্দশ শতকের শেষ ভাগ, মৃত্যু বা জীবনকাল পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত। সুতরাং বিদ্যাপতি ছিলেন চতুর্দশ ও পঞ্চদশ উভয় শতকের সন্ধিক্ষণের কবি। তাহলে এখান থেকে পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি পাই সেগুলি হচ্ছে, মুসলিম শাসক কার নাম পেলাম, রায় নসরত শাহের। তিনি কোথাকার রাজা ছিলেন, জৌনপুরের। তার সময়কাল কত ছিল, 1394 থেকে 1399। এরপরে পাই অবহট্ট কাব্য কোনটি, কীর্তিলতা। কার কাহিনী নিয়ে লেখা, কীর্তি সিংহের কাহিনী নিয়ে লেখা। সময় কত না 1402 থেকে 1410 খ্রিস্টাব্দ। এটি সম্ভাব্য। হাতে লেখা একটি পুঁথি পাই, কোনটি, ভাগবত। কোথায় কবি এটিকে হাতে লিখেছিলেন, রাজবৌনলি গ্রামে। সময় কত, লংসং 309 বা ইংরাজি 1428 খ্রিস্টাব্দ। অনুমানিত আউসকাল চতুর্দশ শতকের শেষ থেকে পঞ্চদশ শতকের মধ্যভাগ পর্যন্ত, আনুমানিক 1380 থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাকে গড়পড়তা হিসাবে ধরে নেওয়া যায়। এখন আমরা আলোচনা করব বিদ্যাপতির ধর্ম, এক সাহিত্যিক বিতর্ক, মানে বিদ্যাপতির ধর্মকে নিয়ে। বিদ্যাপতি মধ্যযুগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, কিন্তু তিনি ঠিক কোন ধর্মাবলম্বী ছিলেন তা নিয়ে বাঙালি ও মিথিলাভাষী পণ্ডিতদের মধ্যে দীর্ঘকাল ধরে মতভেদ চলে আসে। তার সময়কাল চতুর্দশ পঞ্চদশ শতক। মিথিলাতে শৈব, শাক্ত ও বৈষ্ণব এই তিন ধর্মেরই মানুষ সহাবস্থান করত। এই সহাবস্থানের ফলে ধর্ম নিয়ে বিদ্বেষ ছিল না, যা বিদ্যাপতির সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে। পরের যে পয়েন্টটি আছে, বাঙালি সমাজের ধারণা। সময়টা কত না পঞ্চদশ শতক বা 19 শতক। দীর্ঘ প্রায় 400 বছর ধরে বাঙালি সমাজ বিদ্যাপতিকে একান্তভাবেই বৈষ্ণব কবি হিসাবে গ্রহণ করেছিলেন। বাঙালি সমাজে তিনি পরিচিত ছিলেন পরম ভাগবত, বৈষ্ণব চূড়ামণি, রাধাকৃষ্ণ পদাবলীর ব্যাস এবং নবরসিকের অন্যতম হিসেবে। কারণ কি ছিল, তার অধিকাংশ পদেই ছিল রাধাকৃষ্ণ লীলা বিষয়ক। বাঙালি বৈষ্ণব ভক্তরাই তার পদগুলিকে বাংলা বৈষ্ণব পদাবলী সংকলনগুলিতে স্থান দিয়ে অমর করে রেখেছেন। এই গেল বাঙালি সমাজের প্রাথমিক ধারণা। এরপরে পাই আমরা মিথিলাভাষীদের দাবি। তাদের দাবি অনুসারে বিদ্যাপতি হলেন শৈব। 19 শতকের শেষ ভাগে বিদ্যাপতি যখন অবাঙালি হিসেবে প্রমাণিত হলেন, তখন তার স্বদেশবাসী তাকে পরম শৈব বলে প্রচার করতে শুরু করেন। মিথিলাতে এই সময় বৈষ্ণব ধর্মের প্রচলন থাকলেও শৈব ধর্মের বিশেষ প্রাধান্য ছিল। প্রায় প্রতিটি গ্রামে শিব মন্দির ছিল। মিথিলাতে রাধাকৃষ্ণ পদাবলীর চেয়ে হরগৌরী লীলা বিষয়ক পদাবলীর জনপ্রিয়তা ছিল অধিক। এই পদাবলীর জন্যই বিদ্যাপতি মিথিলাতে অমর হয়ে আছেন। তার কিছু সংখ্যক পদে শিবের প্রতি চরম ভক্তির নিদর্শন পাওয়া যায়। এর প্রমাণ হিসাবে পাই, ইস চাঁদ গজ হরি কমলাসন সবে পরিহরি হমে দেবা, ভগবত বছল প্রভু বান মহেশ্বর, ই জানি কইলে তু ও সেবা। অর্থাৎ ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু সব দেবতাকে বর্জন করে ভক্তবৎসল প্রভু বান মহেশ্বরকেই আমি সেবা করি। এখন এই গেল শৈব হওয়ার যুক্তি। এরপরে বৈষ্ণব হওয়ার পক্ষে শক্তিশালী যুক্তি পাই। যদিও মিথিলাবাসীরা বিদ্যাপতিকে শৈব বলে দাবি করেন, কিন্তু সাহিত্যিক প্রমাণের ভার বৈষ্ণব ধর্মের দিকেই বেশি ঝুঁকেছে। যেমন পদের সংখ্যা। বিদ্যাপতির আবিষ্কৃত মোট পদের প্রায় 80%-এরও বেশি হচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক। গ্রিয়ারসনের সংগ্রহ। জর্জ গ্রিয়ারসন খাস মিথিলা থেকে বিদ্যাপতির যে 82টি পদ সংগ্রহ করেছিলেন, তার মধ্যে 76টি রাধাকৃষ্ণ বিষয়ক। হরগৌরী পদের নগণ্যতা। 800 পদের মধ্যে হরগৌরী লীলা বিষয়ক পদ মাত্র 65টি।
যদি মিথিলাতে হরগৌরী পদের জনপ্রিয়তা বেশি হতো তাহলে সংখ্যা এত কম কেন? সাহিত্যিক মূল্য। হরগৌরীর লীলা বিষয়ক পদের চেয়ে রাধাকৃষ্ণের পদগুলি সাহিত্যিক মূল্য, ভাব গভীরতা এবং রস মাধুর্য অনেক বেশি। সাহিত্য সমালোচনায় বিদ্যাপতি মূলত রাধাকৃষ্ণের জন্যই অমর হয়ে আছেন। বৈষ্ণব পদাবলীর প্রার্থনা বিষয়ক পদেও কবির হরি বা কৃষ্ণের প্রতি গভীর ভক্তি প্রকাশ পেয়েছে। যেমন একটি পদে পাই, মাধব বহুত মিনতি করি তৈ, দেই তুলসী তিল দেহ সমপিলু দোয়া জনু ছড়িবি ময়। এরপরেই ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই ভব সিন্ধু তুয়া পদবল্লভ করি অবলম্বন, তিল এক দেহে দীন বন্ধু। বা আরেকটি পদে পাই, তা তল সৈকত বাড়ি বিন্দু সম, সুত মিত রমণী সমাজে, তোহে বিশরি মন তাহে সমর্পিলু, অব মঝু হব কোন কাজে। মাধব হাম পরিণাম নিরাশা, তহু জগতারণ দীন দয়াময়, অতএ তোহার বিষয় আশা। এখন চূড়ান্ত সিদ্ধান্ত কি নিতে পারি? এই যে আলোচনা, তা থেকে স্পষ্ট যে বিদ্যাপতি শৈব ছিলেন কি বৈষ্ণব ছিলেন সে সম্পর্কে দৃঢ়ভাবে কিছু বলা মুশকিল। আসলে বিদ্যাপতির ধর্ম কোনো একটি বিশেষ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা ছিল কবি ধর্ম। তিনি শৈব ছিলেন, তাই শিবের স্তুতিতে পদ রচনা করেছেন। তিনি বৈষ্ণব ছিলেন, তাই রাধাকৃষ্ণ পদ রচনা করেছেন। তার কবিত্ব ধর্ম এমন এক সর্বজনীন ধর্ম যা শৈব, শাক্ত বা বৈষ্ণব নির্বিশেষে সকল ভক্ত ও রসিক পাঠকের হৃদয়কে এক সূত্রে বেঁধেছে। রস সৃষ্টি ছিল তার প্রধান লক্ষ্য, ধর্ম নয়। বুঝে যাচ্ছে? তাহলে যে বিষয়গুলি আমরা গুরুত্ব দিব পরীক্ষার জন্য সেগুলো হচ্ছে, বাঙালি সমাজে পরিচিত তিনি কি নামে, মিথিলাবাসীর দাবি কি ছিল বিদ্যাপতিকে নিয়ে, হরগৌরীর পদ সংখ্যা নিয়ে জানবো আমরা, গিয়ারসনের সংগ্রহে রাধাকৃষ্ণের পদ কটি ছিল, চূড়ান্ত সিদ্ধান্তে কি আসা গেল। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আলোচনা করব বিদ্যাপতির বহুমুখী কবিকৃতি ও সাহিত্যিক অবদানকে নিয়ে। বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের এক বিরল প্রতিভার অধিকারী কবি। বাঙালি সমাজে তিনি পরিচিত কেবল বৈষ্ণব পদকর্তা রূপে, কিন্তু তার নিজ ভূমি মিথিলাতে তিনি পরিচিত ছিলেন স্মৃতি, মীমাংসা, পূজা পদ্ধতি এবং শাক্ত শৈব পদাবলীর রচয়িতা হিসাবে। একজন কবির মধ্যে জ্ঞান ও সাহিত্যের এত বিচিত্র প্রকাশ মধ্যযুগে প্রায় অকল্পনীয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিদ্যাপতির এই রচনাগুলির নাম এবং বিষয়বস্তু মনে রাখা ভীষণ দরকার। যেমন প্রথম গ্রন্থটি দেখো, ভূমি পরিক্রমা। এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। এর বিষয়বস্তু হচ্ছে মিথিলা থেকে নৈমিষারণ্য পর্যন্ত তীর্থ ভ্রমণের বর্ণনা। এর পৃষ্ঠপোষক ছিলেন দেব সিংহ। এরপরে পাই কীর্তিলতা, যেটি অবহট্ট ভাষায় রচিত। বিষয়বস্তু হচ্ছে রাজা কীর্তি সিংহের শৌর্য ও পৃথ্বীরাজ্য উদ্ধারের কাহিনী। এটি একটি চম্পু কাব্য। চম্পু কাব্য কি তা জানতে হলে আগের ভিডিওগুলি আপনাদের দেখতে হবে। এর পৃষ্ঠপোষক ছিলেন কীর্তি সিংহ। এরপর কীর্তি পতাকা পাই, এটিও অবহট্ট ভাষায় রচিত। এর বিষয়বস্তু হচ্ছে শিব সিংহের সিঙ্গাল লীলা ও মুসলমান নৃপতিকে পরাজিত করার কথা। এটির পৃষ্ঠপোষক ছিলেন শিব সিংহ। এরপরে পাই পুরুষ পরীক্ষা, এটি সংস্কৃত ভাষায় রচিত ঐতিহাসিক ও অনৈতিহাসিক গল্প ভিত্তিক আখ্যানমূলক রচনা। এটিরও পৃষ্ঠপোষক ছিলেন শিব সিংহ। এরপরে পাই লিখনাবলী, এটি সংস্কৃত ভাষায় রচিত শিক্ষার্থীদের জন্য প্রত্যলিখন পদ্ধতির শিক্ষা। এর বিষয়বস্তু, এর পৃষ্ঠপোষক ছিলেন পুরাদিত্য। বিভাসাগর, এটি সংস্কৃত ভাষায় লেখা আইন বিষয়ক একটি কাব্য। সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার তত্ত্ব এতে বর্ণনা করা আছে। পৃষ্ঠপোষক ছিলেন নরসিংহ। দান বাক্যাবলী, এটিও সংস্কৃত ভাষায় রচিত আইন বিষয়ক একটি কাব্য। বিভিন্ন প্রকার দানের তাৎপর্যের ব্যাখ্যা এতে করা হয়েছে। পৃষ্ঠপোষক ছিলেন হীরমতী। ইনি কে? নরসিংহের পত্নী ছিলেন। শৈব সর্বসার,
এটি সংস্কৃত ভাষায় একটি গ্রন্থ, এটি স্মৃতি বিষয়ক কাব্য। বিষয়বস্তু হচ্ছে শিবের উপাসনা ও পদ্ধতিকে নিয়ে। এর পৃষ্ঠপোষক ছিলেন বিশ্বাস দেবী, ইনি পদ্ম সিংহের পত্নী ছিলেন। এরপরে পাই গঙ্গা বাক্যাবলী, এটিও সংস্কৃত ভাষায় রচিত স্মৃতি বিষয়ক কাব্য। গঙ্গার উপকূলে হরিদ্বার থেকে গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের ক্রিয়াবিধি এতে বর্ণনা করা আছে। এরও পৃষ্ঠপোষক ছিলেন বিশ্বাস দেবী। এরপরে আছে দুর্গ ভক্তি তরঙ্গিনী, এটিও সংস্কৃত ভাষায় লেখা কাব্য এবং স্মৃতি বিষয়ক কাব্য। দুর্গাপূজা সংক্রান্ত বিধিবিধান এখানে লেখা হয়েছে। এতে প্রায় 1000-এর বেশি শ্লোক লেখা আছে। এর পৃষ্ঠপোষক কে তা আজও জানা যায়নি। এখানেই আপনাদের মনে রাখার জন্য বলি, গোরক্ষ উপাখ্যান নামে একটি নাট্যগ্রন্থের উল্লেখ পাই আমরা বিভিন্ন বইয়ে। এটিকে বিদ্যাপতির লেখা বলা হয়, কিন্তু এর কোনো প্রামাণিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আছে বিদ্যাপতির শ্রেষ্ঠ কীর্তি পদাবলী সাহিত্য। বিদ্যাপতির কবিকৃতির শ্রেষ্ঠ নিদর্শন হল তার পদাবলী সাহিত্য, যা মূলত 3 শ্রেণীতে বিভক্ত: শাক্ত, শৈব আর বৈষ্ণব। শাক্ত পদাবলী কি না, সংখ্যায় নগণ্য হলেও এতে দেবী কালী আদ্যাশক্তির রূপ এবং মহিমা সুন্দরভাবে ফুটে উঠেছে। কিভাবে উঠেছে তার একটা বর্ণনা দিলে বুঝতে পারবেন। যেমন কজ্জল রূপ তুও কালী, কোহিয় উজ্জ্বল রূপ তুও বাণী, রবি মণ্ডল পরচণ্ডা, কোহিয় গঙ্গ, কোহিয়ে পানি, ব্রহ্মাগর ব্রাহ্মণী, কোহিয়ে হরগর, কোহিয়ে অয়ে গৈরী, নারায়ণ ঘর কমলা, কোহিয়ে কে জাত উৎপত্তি তোরি। মানে কি, কাজল রূপে তোমায় কালী বলে, উজ্জ্বল রূপে তুমি বাণী মানে কি সরস্বতী, রবি মণ্ডলে তোমাকে প্রচণ্ড কহে, জল রূপে তোমায় গঙ্গা বলে, তোমাকে ব্রহ্মার ঘরের ব্রহ্মাণী বলে, হরের ঘরের গৈরী বলে, নারায়ণের ঘরের কমলা বলে, তোমার উৎপত্তি কে জানে। এটি বিদ্যাপতির শাক্ত বিষয়ক পদ। এরপরে আমরা পাই শৈব পদাবলী, হর গৌরী লীলা। এই পদগুলি মিথিলাতে অত্যন্ত জনপ্রিয় এবং বিবাহ উৎসবে মহিলারা লঘু সঙ্গীতের ঢঙ্গে গেয়ে থাকেন। এগুলি বাস্তব রসে সমুজ্জ্বল শিবের নগ্ন ধূসর বৃদ্ধ নেশাখোর রূপটিকে এখানে উপভোগ্য করে তোলা হয়েছে। এক জায়গায় কবি লিখছেন, উগোনা হে মোর কতয় গেলা, কতয়ে গেলা তিকি দহু ভেলা, জোমোর কহতা উগোনা উদে অস, তাহি দেবয় কর কঙ্গনা বেশ। দিগম্বর আমার কোথায় গেল, উমা বলছেন, কোথায় গেল সে, কি হলো? আমার দিগম্বরের উদ্দেশ্যে যে বলে দিবে তাকে হাতের কঙ্কন দেব। এরপরে পাই আমরা বিদ্যাপতির শ্রেষ্ঠ সৃষ্টি বৈষ্ণব পদাবলী। বিদ্যাপতির কবিকৃতির মধ্যে তার রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদাবলীই নিঃসন্দেহে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলা সাহিত্যে কবি যে এত অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন তা কেবল এই বৈষ্ণব পদগুলির জন্যই। এ পর্যন্ত আবিষ্কৃত প্রায় 8 শতাধিক পদের অধিকাংশই রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ। কেবল সংখ্যায় নয়, গুণগত উৎকর্ষের দিক থেকেও এই পদগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাপতির পদগুলি খাঁটি গীতিকাব্যধর্মী। এতে গীতিকাব্য সুলভ সৌন্দর্য সৃষ্টি এবং এক সর্বজনীন ও সর্বকালীন মহিমার সাক্ষাৎ পাওয়া যায়। কবি রাধাকৃষ্ণের বাসনাসক্তি, মিলন উচ্ছ্বাস এবং দুঃখ বিরহকে নিপুণ অলঙ্কার মণ্ডিত ভাষায় প্রকাশ করেছেন। কিভাবে? যেমন রাধার উক্তি, রূপমুগ্ধতা
ও চাতুরীর প্রকাশ। বিদ্যাপতির রাধা কৃষ্ণরূপে মুগ্ধ হয়ে কিভাবে নিজের মনের ভাব প্রকাশ করেছেন তার একটি চমৎকার উদাহরণ এই পদটিতে পাই। কোন পদ? না, এই পদটিতে। অবনত আনন কয়ে হাম রহুলিহ বারল লোচন চৌর পিয়া মুখ রুচি পিবয় ধাউল জনি সে চাঁদ চকোর ততই সঞ্চ হটে হটি মঞ্চে আনল ধয়ল চরণ রাখি মধুপ মাতল উড়য়ন পারে তৈ অয় প্রসারয় পাখি। বিশ্লেষণ করলে কি হবে? কৃষ্ণরূপে মুগ্ধ রাধা লজ্জার কারণে মুখ নিচু করে রইলেন। কি বলছে? অবনত আনন কয়ে, যাকে কবি লোচন চোর বা নয়ন চোর বলেছেন, কৃষ্ণকে বারবার দেখতে না পায়। কিন্তু রাধার চোখ তখন চাঁদের আলো পান করার জন্য ধাবিত চোকরের মতো। জনিসে চাঁদ ও চোকর, প্রিয়ের মুখ মাধুরী পান করার জন্য ছুটে গেল। পিয়া মুখ রুচি পিবয় ধাউল জনি সে চাঁদ ও চোকর। কি অসাধারণ লেখা দেখুন। তখন রাধা কি করছেন? ততই সঞ্চ হটে হটি মঞ্চে আনল ধয়ল চরণ রাখি। রাধা তখন সেই একগুঁয়ে চোখকে জোর করে হটে হটি টেনে এনে যেন চরণে ধরে রাখলেন, মানে পায়ের পাতার দিকে তাকিয়ে থাকলেন। চোখ তার নিচু হয়, যাতে চোখের দৃষ্টি নিচু থাকে। কিন্তু মধুপ মাতল উড়য়ন পারে তৈ অয় প্রসারয়ে পাখি। কিন্তু চোখটি শান্ত হলো না। যেমন মধু পান করে মত্ত ভ্রমর উড়তে না পারলেও কেবল পাখা বিস্তার করে, তেমনি কৃষ্ণের রূপমুগ্ধ নয়ন রূপসুধা পান করার পরেও পুনরায় দেখার জন্য চঞ্চল হয়ে উঠল। প্রসারয়ে পাখি, এই পদটি রাধার নবীন প্রেমের মনস্তাত্ত্বিক চাঞ্চল্য চমৎকারভাবে প্রকাশ করে। এরপরে শুধু রাধা একাই বলেননি, কৃষ্ণও বলেছেন। বিদ্যাপতির কৃষ্ণেও রাধার রূপে সমান মুগ্ধ হয়েছেন। স্নানের পর রাধার রূপের বর্ণনা করেছেন কৃষ্ণ, যেখানে কবি উপমা ও অলঙ্কারের সার্থক ব্যবহার করেছেন। তার প্রথম একটি পদ এখানে উদাহরণ হিসাবে তুলে ধরছি। যাইতে পেখুলু হম না হলি গৌরী কতিশয় রূপধ্বনি আনলি চোরি কেশ নিঙ্গাড়িতে বহ জলধারা চা মরে গলয়ে জনু মোতিম হারা। বিশ্লেষণ করলে কি হবে? কৃষ্ণ রাধাকে স্নান করতে দেখে বলেছেন, হে গৈরী, তুমি কোথা থেকে এত রূপ চুরি করে আনলে? চাইতে পেখুলো হম না হলি গৌরী কত শয় রূপ ধ্বনি আনলি চোরি। রাধা যখন ভিজে চুল নিংড়াচ্ছেন, তখন যে জলধারা পড়ছে তা কৃষ্ণের চোখে মনে হচ্ছে যেন চামর থেকে মুক্তার হার ঝরে পড়ছে। মোতিম হারা, এই বর্ণনায় স্থূল দেহ সৌন্দর্যের প্রতি কৃষ্ণের আসক্তি প্রকাশ পেয়েছে। এছাড়াও আরো একটি পদ এখানে উদাহরণ হিসাবে বলতে পারি। অলুকি করইতে চাহে কি দেহা অবহু ছোড়িবি মোহে তে জবি লেহা ওইছে ফেরি রস না পাওব আর ইখে লাগি রহি গলয়ে জলধার। কৃষ্ণ বলেছেন, রাধার বসন কি তার দেহকে লুকিয়ে রাখতে চাইছে? রাধা এখনই চলে যাবেন, স্নেহ ত্যাগ করবেন। কৃষ্ণ আর এই আনন্দ রস ফিরে পাবেন না। এই বিরহের জন্যই যেন বসনের অশ্রুধারা ঝরছে, গলয়ে জলধার যেটা বললাম। এখানে অলঙ্কার ব্যবহারের মাধ্যমে প্রাকৃত কামনাকেও কাব্যিক মহিমা দেওয়া হয়েছে। এখন আমি আরেকটি পদকে উদাহরণ হিসাবে তুলে ধরব।
একই কৃষ্ণের উক্তি রাধার রূপে মুগ্ধতা প্রকাশ পেয়েছে। জহা জহা পদযুগু ধরই, তহি তহি সররুহ ভোরই। এই পদে রাধার রূপের দিব্য জ্যোতি প্রকাশিত। রাধা যেখানে যেখানে চরণ ফেলছেন, জহা জহা পদযুগ ধরই, তহি তহি সরু রুহ ভোরই, সেখানে সেখানে যেন পদ্ম ফুটে উঠছে, সররুহু ভোরই। জহা জহা ঝলকত অঙ্গ, তার শরীর যেখানে ঝলকাচ্ছে, তহি তহি বিজুরি তরঙ্গ, সেখানে যেন বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি হচ্ছে। কি হেরুলু অপরূপ গৌরী, কৈঠল হিয় মাহ মৌরি। এই অপরূপ রূপ কৃষ্ণের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। এই বর্ণনায় কবি রূপমুগ্ধকতাকে এক আধ্যাত্মিক স্তরে নিয়ে গেছে। বিদ্যাপতির পদাবলীর সর্বজনীন আবেদন এখানেই যে রাধাকৃষ্ণের লীলা কথা বর্ণনা করতে গিয়ে কবি মাঝে মাঝে জীবন রহস্যের অগাধ জলে ডুব দিয়ে মানুষের চিরন্তন মর্মের বেদনা উদ্ধার করে নিয়েছেন। তিনি বলছেন, ভাদ্র মাসের ভরা বর্ষার সময় রাধা যখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে পড়েন, তখন তা কেবল ভক্তের মন নয়, সকল বিরহীর অন্তর হাহাকার করে তুলে। রাধা বলেছেন, এ সখী হামারি দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া। সখীকে বলেছেন তার দুঃখের কোনো শেষ নেই। ভরা বর্ষা, ভাদ্র মাস, অথচ তার মন্দির শূন্য। এই বর্ষা যেখানে ময়ূর নাচাচ্ছে, দাদুরি ও ডাহুকিকে মত্ত করছে, সেখানেই রাধার বুক ফেটে যাচ্ছে। ফাটি যাও তো ছাতিয়া। প্রকৃতির চরম উল্লাসের বিপরীতে রাধার চরম বিরহ এখানে তীব্র বৈপরীত্য সৃষ্টি করেছে। রাধা কৃষ্ণের সন্নিকটে থেকেও যখন মিলিত হতে পারেন না, তখন তিনি জগতের ভাগ্যহত মানুষের গভীর দুঃখকে স্পর্শ করেন। হরি হরি কো হই দৈব দুরাশা, সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, কো দূর করব পিয়াসা। হায়, এ কেমন দুর্ভাগ্যের আশা। সমুদ্রের মতো বিশাল কৃষ্ণ যখন কাছে, তখন যদি কণ্ঠ শুকিয়ে যায়, তাহলে সেই পিপাসাকে দূর করবে। এই প্রশ্নটি কেবল রাধার নয়, জগতের সুখ ও ঐশ্বর্য বঞ্চিত মানুষের প্রাণের রাশিতেও টান পড়ে। বিদ্যাপতির প্রেমের প্রকৃতি বুঝতে রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তিটি অপরিহার্য। রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। এই বক্তব্যের তাৎপর্য কি? না, বিদ্যাপতির রাধা তিনি দুর্লভ রতন কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ধৈর্য ধরতে পারেন না। বিরহে তিনি কাতর হন, কারণ বিরহে তার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে বলে তার আক্ষেপ। এ নব যৌবন বিরহে গড়ায়ব, কি করব সো পিয়া লেহে। নব যৌবন যদি বিরহেই কেটে যায়, তবে প্রিয়তমের স্নেহে আর কি করবে। তার বিরহেও তাই অস্থিরতা ও চাঞ্চল্য বেশি। নানক নিদ গেও বানক হাস, সুখ গেও পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ। এই চাঞ্চল্য দেখে কবি তাকে আশ্বস্ত করেছেন, বলেছেন, ধৈর্য ধর হে চিতে মিলব মুরারি। তাই যদিও বিদ্যাপতির পদে কামনার প্রাধান্য বেশি, তবু অন্তত একটি পদে কৃষ্ণপ্রেমের অসীম মহিমা ও শাশ্বত তৃপ্তি ধরা পড়েছে, যা ভক্তের মনকে গভীর শান্তি দেয়। জনম অবধি হাম রূপ নেহারুলু, নয়ন না তিরপিত ভেল, সই মধুর বল সব নহি, শুনুলো শ্রুতিপথে পরশনা গেল। কত মধু যামিনী রভসে গোয়ায়লু, না বুঝলু কই ছন কেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিলু, তবু হিয়া জুড়ান না গেল। অর্থাৎ জন্ম থেকে রূপ দেখলাম, তবুও চোখ তৃপ্ত হলো না। সেই মধুর কথা শুনলাম, তবুও কানে ছুঁয়ে গেল না। কত আনন্দময় রাত কাটালাম, তবু সে খেলার রহস্য বুঝলাম না। লক্ষ লক্ষ যুগ হৃদয়ে রাখলাম, তবুও হৃদয় জুড়ালো না।
এই পদটি বৃন্দাবন প্রেমের চিরন্তন অতৃপ্তি এবং সেই অতৃপ্তির মধ্যে প্রেমের শাশ্বত সৌন্দর্যকে তুলে ধরে। তাই সবশেষে বলা যায়, বিদ্যাপতির কবিকৃতি প্রমাণ করে তিনি কোনো একটি নির্দিষ্ট ধর্মের কবি ছিলেন না, বরং তিনি ছিলেন মানুষের হৃদয়ের কবি। তার বৈষ্ণব পদাবলী, তার গীতিকাব্য সুলভ সৌন্দর্য সৃষ্টির জন্যই তিনি আজও বাংলা ও মিথিলার পাঠকদের হৃদয়ে চিরন্তন হয়ে আছেন। এরপরে আমাদের আলোচনার বিষয় বিদ্যাপতির রাধা, মানবীয় প্রেম ও ক্রমবিকাশ। বিদ্যাপতির রাধা চরিত্রটি এক স্থির অবস্থানে থাকেনি। কবি অত্যন্ত নিপুণভাবে কিশোরী অবস্থা থেকে নবযুবতীতে পরিণতি লাভ পর্যন্ত তার ক্রমবিকাশের ধারা দেখিয়েছেন। এই বিকাশের কেন্দ্রে রয়েছে যৌবন বসন্তের আগমন এবং এর ফলস্বরূপ সৃষ্ট শঙ্কা, লজ্জা, পুলক ও চাঞ্চল্য। প্রথম পয়েন্টটি কি? কৈশোর থেকে যৌবনে পদার্পণ। যৌবনের প্রারম্ভে রাধার মনে যে পরিবর্তন আসে, কবি তাকে মনস্তাত্ত্বিকভাবে ফুটিয়ে তুলেছেন। এটি বিদ্যাপতির মৌলিক ভাবনার পরিচায়ক। লক্ষণ কি? না রাধার বচনে চাতুর্য আসে, মৃদু মৃদু হাসি দেখা যায়। রাধাকে নিয়ে বিদ্যাপতি লিখছেন, বচনক চাতুরি লহু লহু হাস, ধরণীয়ে চাঁদ ক এলো পরগাস, মুকুর লই অবকরই সিঙ্গার, সখিয়ে পুছই কৈসে সুরত বিহার, নিরজন উরজ হেরি কত বেরি, হোসই সে আপনে পয়োধর হেরি। অর্থাৎ বচন তার চাতুর্যপূর্ণ, মৃদু মৃদু হাসি ধরণীতে যেন চাঁদ প্রকাশ করল। মুকুর লই অব করই সিঙ্গার, সখিয়ে পুছই কৈসে সুরত বিহার। দর্পণ নিয়ে এখন সে কেশবিন্যাস করে সখীর কাছে সুরত বিহারের কথা জিজ্ঞাস করে। নিরজন উরজ হেরই কত বেরি, নির্জনে সে কতবার তন দেখে, হসই সে আপন পয়োধর হেরি, নিজের তন দেখে সে হাসে। সদ্য বিকশিত হৃদয়ের দ্বিধা ও সচেতনতা। তিনি নির্জনে নিজেকে দর্পণে দেখেন এবং স্তন দেখে হাসেন। সখীদের কাছে সুরত বিহারের কথা জানতে চান। কখন নিজেকে গোপন করবেন আর কখন প্রকাশ করবেন তা বুঝে উঠতে পারেন না। অঙ্গ কখনো ঢাকেন, কখনো আবার আবরণ খুলে ফেলেন। যৌবনের আরম্ভটা রহস্যপূর্ণ। সদ্য বিকশিত হৃদয়ে তখন আপনার সৌরভ আপনি অনুভব করে, আপনার সম্পর্কে আপনি ধীরে ধীরে সচেতন হয়ে ওঠে। লজ্জায়, ভয়ে, আনন্দে, সংশয়ে তখন নিজেকে গোপন করবে কি প্রকাশ করবে তা সে ভেবে পায় না। বিদ্যাপতির রাধা তাই কভুও বাঁধয় কচ, কভুও ভিখারি, কভুও ঝাঁপিয়ে অঙ্গ, কভুও উঘারি। অর্থাৎ কেশ কখনো বাঁধেন, কখনো খুলে রাখে, অঙ্গ কখনো ঢাকেন, কখনো খুলে রাখে। কবি নবযৌবনা রাধার রং বেরঙের ছবি এঁকেছেন। সখীদের কাছে রসকথা শোনার জন্য কখনো রাধা উদ্গ্রীব হয়ে থাকেন। সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে কবি লিখছেন, শুনইত রসকথা হা পয়চিত, জৈসে কুরঙ্গিনী শুনয় সঙ্গীত। অর্থাৎ চিত্ত স্থির করে রসকথা শুনে যেমন হরিণী শুনে সঙ্গীত, আবার কখনো সখীদের কথায় তিনি লজ্জা পান। সখী পুছই তো আবে দরস এ লাজ, চিচি সুধা অধ বলিও বাজ। অর্থাৎ সখী জিজ্ঞাসা করলে এখন লজ্জা দেখায়, সুধা বরিশন করে অর্থ কথা বলে। যৌবনের বাসনা জাগলেও গুরুজন ও লজ্জার ভয়ে রাধা তা প্রকাশ করতে পারেন না। তাই তাকে মনোবাসনা পূর্ণ করতে আশ্রয় নিতে হয় চাতুরীর। স্নানের পর গৃহে ফেরার পথে কৃষ্ণকে দেখতে পেয়ে গুরুজনদের আড়াল করে তিনি প্রথমে ফিরে তাকালেন, তারপর মুক্তার হার ছড়িয়ে দিয়ে তা পুড়ানো শুরু করলেন। সবজন তেজি অকুলার লঞ্চরি, আড় বদল উহি ফের নর, উহি পু মমতি হায় তড়ি ক্ষেপন, কহত হার টুটি গেল সব জন
এক এক চুলি সঞ্চুরু শ্যাম দরস ধ্বনি লেল। অর্থাৎ সকলকে ত্যাগ করে এগিয়ে গিয়ে তিনি আর বদনে ফিরে দেখলেন। তারপর আবার মতিহার ছিঁড়ে ইতস্তত ছড়িয়ে ফেলে দিলেন যাতে কুড়াতে দেরি হয়। বললেন, আমার হার ছিঁড়ে গেছে। তখন সকলে এখানে সেখানে নত মুখে খুঁটে খুঁটে একটি একটি করে মুক্তা কুড়াতে লাগল। সেই ফাঁকে রাধা কৃষ্ণকে দেখে নিলেন। কৃষ্ণকে দেখার পর রাধা কৃষ্ণপ্রেমে নিজেকে সমর্পণ করেন। তার কাছে কৃষ্ণ জগতের সার, জীবনের জীবন। এখানে তার প্রেমে তৃপ্তিহীন কাম্যবোধ দেখা যায়। রাধা কৃষ্ণকে তার জীবনের সমস্ত উপমা দিয়ে বর্ণনা করেছেন। কি বলছেন রাধা কৃষ্ণ সম্পর্কে? হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃদুমদ গিমক সার, দেহক সররস গেহক সার, পাথিক পাখ মানক পানি, জীবক জীবন হাম ওইছে জানি। অর্থাৎ তুমি আমার হাতের দর্পণ, মাথার ফুল, নয়নের রঞ্জন, মুখের তাম্বুল, বক্ষের মৃদুমদ, গলার হার, দেহের সর্বস্ব, গৃহের সার, পাখির পক্ষ, মিনের বাড়ি, জীবের জীবন। রাধার প্রেম এত অসীম যে তা কোনো উপমাতে আবদ্ধ হয় না। শেষে তিনি জিজ্ঞাসা করেন, তুহু কইছে মাধব কহু তহু মোয়ে। এখানেই বিদ্যাপতির কবিত্বের শ্রেষ্ঠ পরিচয় পাওয়া যায়। বিদ্যাপতির রাধা দৈবলীলার প্রতীক হলেও প্রাকৃত জীবনের ভোগ শক্তির দ্বারা প্রভাবিত। তিনি মনে করেন জীবনের চেয়ে যৌবনেই বেশি আনন্দ যদি সুপুরুষের সঙ্গ লাভ করা যায়। জীবন চাহি যৌবন বড় রঙ্গ, তবে যৌবন যব সুপুরুষ লঙ্গ। অর্থাৎ জীবনের চেয়ে যৌবন রজ আনন্দ বেশি, তবে যৌবনে যখন সুপুরুষের সঙ্গ ঘটে। নব অনুরাগে রাধা না মেনে বাধা, একাই অভিসারে যান। তার হৃদয়ের উচ্ছ্বাস এখানে প্রধান। নব অনুরাগিনী রাধা কিছু নাহি মানয়ে বাধা, একলি ক এল পয়ান পথ বিপথ নাহি মান। এরপর রাধাকৃষ্ণের মিলন হল। কবি স্থূল দেহ ধর্মকে অবলম্বন করে মিলনোচ্ছ্বাস বর্ণনা করেছেন, যা মানবিক আবেদন সৃষ্টি করে। বিগলিত চিকুর মিলত মুখমণ্ডল, চাঁদ বেড়ল ঘনমালা, মণিময় কুণ্ডল শ্রবণে, দুলিত ভেল ঘামে তিলক বহি গেলা। অর্থাৎ চিকুর বিগলিত হয়ে মুখমণ্ডলে মিলিত হল, যেন মেঘমালা চন্দ্রকে বেষ্টন করল। মণিময় কুণ্ডল কানে দুলতে লাগল, ঘামে তিলক মুছে গেল। বিরহের পদে রাধা চরিত্র পূর্ব পরিণতি লাভ করেছে। মনের মধ্যে এখন আর কোনো সংশয়ের ভাব নেই। একটা স্থির লক্ষ্যের প্রতি তার দৃষ্টি নিবন্ধ। তিনি এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ছাড়া তার জীবন ব্যর্থ। বিরহের পদে এসে রাধা চরিত্র পূর্ব পরিণতি লাভ করে। এই সময় তার মনে আর কোনো সংশয় থাকে না। তিনি স্পষ্টভাবে বোঝেন কৃষ্ণ ছাড়া তার জীবন ব্যর্থ। কৃষ্ণ চলে গেলে তার আক্ষেপ, এটি কর্মফল, কৃষ্ণের কোনো দোষ নেই। তাই শ্রীরাধা বিলাপ করে বলেন, বড় দুঃখর হল মরমে, পিয়া বিছুর হল যদি ইয়ার জীবনে। পুবর জনমে বিহি লিখিস ভরমে, পিয়াক দুঃখ নাই যে ছিল করমে। আন অনুরাগে প্রিয়া আন দেশে গেলা, পিয়া বিনে পাঁজর ঝাঁঝর হেলা। অর্থাৎ মনে বড় দুঃখ রইল, প্রিয় যদি আমাকে ভুলে গেল, তাহলে আর এ জীবনে কাজ কি? পূর্বজন্মে ভুলক্রমে বিধাতা আমার ভাগ্যে যা লিখেছিলেন তাই হলো। আমার প্রিয়ের কোনো দোষ নেই, যা আমার কর্মে ছিল তাই হয়েছে। অন্যের অনুরাগে প্রিয় অন্য দেশে গেল। ভাদ্র মাসের ভরা বর্ষার সময় রাধার বিরহ জগতের সকল বিরহীর অন্তরকে স্পর্শ করে। এ সখী হামারি দুঃখের নাইওর, এবরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। বিরহের পর ভাব সম্মিলন স্বাভাবিক হলেও এটি যৌবনের চাঞ্চল্য মুক্ত। এখানে আছে কেবল অনাবিল শান্তি ও অময় তৃপ্তি। আজু রজনী হাম ভাগে পহায়লু, পে খুলু পিয়া মুখ
চন্দা জীবন যৌবন সফল করি মানুলু 10 দিস ভেলানির দ্বন্দ্বা। আমার ভাগ্যে আজ রজনী প্রভাত হলো, প্রিয়তমের চাঁদ মুখ দেখলাম, জীবন ও যৌবন সফল করে মানলাম। 10 দিক নির্দেন্দু হলো, রাধার অন্তরে কোনো জ্বালা নেই, নেশা নেই, মোহ নেই, মনে হারানোর কোনো ভয়ও নেই, কারণ কৃষ্ণ তার হৃদয় মন্দিরে চিরতরে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপর প্রেমের চূড়ান্ত উপলব্ধি হচ্ছে শীতের উড়নি প্রিয়া, গিরিশের বাও, বরিশার ছত্র প্রিয়া, দরিয়ার নাও। কৃষ্ণ এখন কেবল প্রেমিক নন, জীবনের আশ্রয় ও সর্বক্ষণের সঙ্গী। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাপতির মৌলিকতা। বিদ্যাপতির রাধা চরিত্র চিত্তনে তার মৌলিকতা প্রমাণিত হয়। তাকে মধ্যযুগের গীতিকবিদের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। রাধাকৃষ্ণের প্রণয় লীলাকে তিনি কেবল দৈব লীলা হিসেবে দেখেননি, বরং সেই লীলার মধ্যেও তিনি প্রাকৃত জীবন ও ভোগ শক্তির প্রভাব যুক্ত করে চরিত্রগুলিকে মানবিক আবেদনে ভরপুর করেছেন। বিদ্যাপতির কিশোরী রাধা কৃষ্ণের প্রেমে ভাবমুগ্ধা নায়িকা। তার কাব্যে রাধার চরিত্রটি জন্ম হয়েছে বয়ঃসন্ধির সন্ধিক্ষণে। বয়ঃসন্ধির প্রভাবে রাধার অন্তরে যে প্রেমের স্ফুরণ উন্মেষ ঘটতে থাকে, কবিতার প্রতিটি স্তরকে মধুর রসে অভিষিক্ত করে নিজের মৌলিকতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে। রাধা তার কাব্যে কৌশলের লজ্জা, যৌবনের দ্বিধা এবং আসক্তির চাঞ্চল্যের এক অপূর্ব সংমিশ্রণ। তার কাব্যে সখীগণ কেবল প্রেমের দৈত্যে নিযুক্ত হননি, তারা রাধা ও কৃষ্ণের মিলনের চারপাশে এমন একটি স্নিগ্ধমধুর ও হাস্য পরিহাস মুখর পরিবেশ সৃষ্টি করেছেন, যা কবির বিদগ্ধ বাকরুচি ও মৌলিক ভাব কল্পনার পরিচায়ক। সখীদের কৌতুকপূর্ণ উপস্থিতি প্রেমের আবহকে আরও জীবন্ত ও লৌকিক করে তোলে। অভিসার পরিকল্পনা বিদ্যাপতির মৌলিকতার অন্যতম একটি নিদর্শন। তিনি চিরায়ত অভিসারের চিত্তকে রাধার হৃদয়ের উচ্ছ্বাসের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। অন্ধকার রজনী, বজ্রপাতের শব্দ, বর্ষার ঘনঘোর এবং পথের দুর্গম বাধাকে উপেক্ষা করে বিদ্যাপতির রাধা কৃষ্ণের মিলনে অভিসার করেন। এতে কবি শ্রীরাধার প্রণয় অনুভূতির উদ্বেলিত অবস্থাকেই বড় করে দেখিয়েছেন, যেখানে বাইরের প্রতিকূল প্রকৃতি রাধার ভেতরের দুর্বার ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায়। অন্যদিকে বিদ্যাপতির শ্রীকৃষ্ণ চরিত্র এক রৈখিক নয়। শ্রীকৃষ্ণ কখনো পরমাত্মার প্রতীক হিসেবে আবির্ভূত হন, আবার কখনো তিনি নিতান্ত প্রাকৃতজনের প্রতিনিধি ও স্থূল দেহ সৌন্দর্যের পিয়াসী রূপে চিত্রিত হন, যার মধ্যে মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষাগুলি প্রতিফলিত। তাঁর রাধার মধ্যে প্রেম ও ভক্তির দ্বৈত সত্তা লক্ষ্য করা যায়। শ্রী রাধা কখনো কৃষ্ণের পরম ভক্তরূপে নিজেকে নিবেদন করেন, আবার কখনো তার সহমর্মিনী বলে তাকে গোয়ার রূপে ব্যঙ্গ করতেও ছাড়েন না। এই দ্বিবিধ প্রকাশভঙ্গির কারণেই বিদ্যাপতির রাধা চরিত্র এত জীবন্ত, এত মানবিক, এত হৃদয়গাহী। তাঁর কাব্যের সৌন্দর্য এবং এই মৌলিক মানবিক আবেদনেই তাকে মধ্যযুগের সাহিত্যে অমর করে রেখেছে। আজকের ক্লাসের শেষ দিকের আলোচনা আমরা চলে এসেছি। আমরা এখন জানব ব্রজবলি ও বিদ্যাপতি, এক কৃত্রিম ভাষা ও তার উৎস। ব্রজবলি মধ্যযুগের বাংলা, অসমিয়া, উড়িয়া ও মিথিলা অঞ্চলে রচিত বৈষ্ণব পদাবলীর একটি অত্যন্ত জনপ্রিয় ভাষা। এই ভাষার নাম শুনলেই আমাদের মনে আসে বিদ্যাপতির কথা। ভ্রান্তি কি না, লোকমুখে প্রচলিত যে বিদ্যাপতি এই ভাষার উদ্ভাবক, এটি সবাই জানে। সত্য কি, ভাষাতাত্ত্বিকেরা একমত যে বিদ্যাপতি ব্রজবলির উদ্ভাবক ছিলেন না, তবে তাঁর রচনায় এই কৃত্রিম ভাষার উৎস মূল। এখন আমরা কি জানবো? বিদ্যাপতির মাতৃভাষা ও ব্রজবলির প্রকৃতি। ভাষা প্রকৃতি সম্পূর্ণ এটি কৃত্রিম সাহিত্যিক একটি ভাষা। এটি কোনো অঞ্চলের মানুষের কথ্য ভাষা ছিল না। বিদ্যাপতির ভাষা কি? মৈথিলি, বিদ্যাপতির যা মাতৃভাষা। গঠন: মৈথিলি ভাষার মূল কাঠামো হচ্ছে বাংলা, অসমিয়া, উড়িয়া ভাষার রূপতত্ত্বের সংমিশ্রণ। মূলত মৈথিলি। উদ্দেশ্য: রাধাকৃষ্ণ লীলা বর্ণনার জন্য এক সর্বজনীন কাব্য ভাষা তৈরি করা, যার জন্যই বাংলা, অসমিয়া এবং উড়িয়ার মানুষ, বিশেষ করে পূর্ব ভারতের মানুষ, বিদ্যাপতির ভাষাকে
বা তার গানগুলিকে এত নিজেদের মধ্যে কানেক্ট করতে পেরেছিলেন। তাহলে ব্রজাবলীর সৃষ্টি এবং নামকরণ কিভাবে হলো, বিদ্যাপতির মৈথিলী পদাবলী কিভাবে ব্রজবলিতে রূপান্তরিত হলো এবং এর নামকরণ নিয়ে প্রচলিত ধারণা কি ছিল তা নিয়ে এখন আলোচনা করব। ব্রজাবলীর জন্ম, বিদ্যাপতি তার রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলি প্রথমে মৈথিলী ভাষায় রচনা করেন। এই পদগুলি মিথিলা সংলগ্ন পূর্বাঞ্চল, বাংলা, অসম, উড়িষ্যা, নেপাল এই জায়গাগুলিতে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন অঞ্চলের কবি, পাঠক, শ্রোতারা যখন এই পদগুলি নিজেদের অঞ্চলে নিয়ে যান, তখন জনপ্রিয়তার কারণে তারা নিজেদের ভাষার কিছু কিছু শব্দ, ক্রিয়ার রূপ বা বিভক্তি এতে মিশিয়ে দেন। এই সংমিশ্রণের ফলেই মৈথিলী ভাষা পরিবর্তিত হয়ে এক নতুন কৃত্রিম সাহিত্যিক ভাষার রূপ নেয়, যা পরে ব্রজবলী নামে পরিচিত হয়। ব্রজবলীর নামকরণ কেন এমন হলো? তৎকালীন কবি পাঠকদের মধ্যে এমন একটি ধারণা প্রচলিত ছিল যে পুরাকালে বৃন্দাবনে বা ব্রজধামে গোপ ও গোপীরা রাধাকৃষ্ণ লীলা বর্ণনা করার জন্য এই ধরনের কৃত্রিম ভাষায় কথা বলতেন। ব্রজ শব্দের অর্থ হচ্ছে বৃন্দাবন, এর সঙ্গে বুলি মানে ভাষা যুক্ত হয়ে এই ভাষার নামকরণ হয় ব্রজবুলি। কিন্তু এই ধারণা ঠিক নয়। ব্রজধাম বা মথুরার বৃন্দাবনের স্থানীয় ভাষা ছিল ব্রজভাষা বা ব্রজভাষা, যা ছিল পশ্চিমী হিন্দির একটি শাখা। ব্রজবুলির সঙ্গে ব্রজভাষার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাহলে বিদ্যাপতির কবিকৃতি ও বাঙালির হৃদয়ে তার স্থান। বিদ্যাপতি বাঙালি না হয়েও কেন বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে তাকে বাদ দেওয়া অসম্ভব। শ্রেষ্ঠ গীতিকবি, মধ্যযুগে পূর্ব ভারতে বিদ্যাপতির মতো প্রথম শ্রেণীর গীতিকবির প্রতিভা বিরল। সমালোচকদের স্বীকৃতি, তার পদের বিশ্লেষণ করে সমালোচকগণ তাকে কসমিক ইমাজিনেশন বা মহাজাগতিক কল্পনার অধিকারী বলেছেন। কেউ কেউ তাকে মধ্যযুগের কবি সার্বভৌম বলেও অভিহিত করতে চেয়েছেন। বাঙালির সঙ্গে তার রাধাকৃষ্ণ বিষয়ক পদের সম্পর্ক 400 বছরেরও বেশি। এই দীর্ঘকাল ধরে তার পদগুলি বাঙালির সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী। তার পদাবলী আজ বাংলার প্রাণের সমাগ্রীতে পরিণত হয়েছে। এই গভীর আত্মিক যোগসূত্রের কারণে ভৌগোলিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি তাকে চিরকাল আপন করে রাখবে। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি? না, ব্রজবলী প্রকৃতির উৎস কি, ব্রজবলীর প্রকৃতি কি, বিদ্যাপতির মাতৃভাষা কি ছিল, ব্রজধামের কথ্য ভাষা কি, সেটি কোন ভাষার একটি রূপ, বিদ্যাপতির সাহিত্যিক উপাধি কি ছিল, এগুলি আলোচনার বিষয়। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিতে সুবিধা করবে। এই ক্লাসটি মন দিয়ে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।